আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমি প্রথমেই তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আমার সঙ্গে মঞ্চে যারা বসে আছেন কষ্ট করে সময় দিয়েছেন বিশেষ করে আমাদের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাহেব, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাহেব, আমাদের সংবাদপত্র মালিক সমিতির সভাপতি বিশিষ্ট প্রবীণ সাংবাদিক শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মতিউর রহমান চৌধুরী সাহেব, আমাদের টেলিভিশন মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম সাহেব, আমাদের সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক জনাব দেওয়ান মাহমুদ হানিফ, উনি জরুরি কাজে, কারণ বিকালে আবার ওনাদের একই প্রোগ্রাম আছে এই উপলক্ষে, আমিও সেখানে থাকব, সে কারণে উনি বিদায় নিয়েছেন। উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক জনাব কাদের গনি চৌধুরী সাহেব এবং টেলিভিশন সাংবাদিকদের পক্ষে উপস্থিত আছেন আমাদের কেউ আকবল এবং আমাদের মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তারাই এখানে আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের সচিব আজকে ডিসি কনফারেন্সের কারণে ওখানে থাকতে হয়েছে, যে কারণে তিনি থাকতে পারেন নাই। আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা বিভাগের সকল প্রধানরা এখানে আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, বোনেরা এখানে আছেন আপনাদের, এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের পিআইবি ডিজি উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা, বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। আমি শুরুতেই আপনাদের সকলকে এরকম একটাই আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক এরকম একটা দিবস, যা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক এবং একই সঙ্গে এটা একটা বৈশ্বিক উদযাপন, আমি আমার সঙ্গে সকলে করতালি দিয়ে দিবসটি উদযাপন করার জন্য। আজকের এই প্রবন্ধ উপস্থাপন করেছেন আমাদের আলোচনাটিকে একটা গুছিয়ে গঠনমূলক ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ডক্টর এস এম শামীম রেজা। অনেক পরিশ্রম করে উনি দেশের বাইরে থেকে এই সম্মতি দিয়েছেন এবং তিনি কাজটা করেছেন এবং ডিজিটালি উপস্থিত আছেন, এখনও উপস্থিত আছেন। আমি তার এই পরিশ্রমের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজাকেও ধন্যবাদ জানাচ্ছি যে তার এই প্রবন্ধটাকে ধরেই আমরা আলোচনা করছি। এবং শুরুতেই যে শব্দটা তিনি ব্যবহার করেছেন যে আমরা একটা চ্যালেঞ্জিং সময়ে আমরা এবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি। গোটা বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জটা কি এবং সেটা গাজা যুদ্ধের সাংবাদিকদের চ্যালেঞ্জটা কি, অথবা হরমুজ প্রণালীর সেখানে ক্যামেরা নিয়ে বসে আছেন যে ফটো সাংবাদিক, তার চ্যালেঞ্জটা কি, অথবা রুয়ান্ডাতে যে সংকট চলছে সেখানকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি চ্যালেঞ্জে পড়ছেন, অথবা ভেনেজুয়েলাতে সাম্প্রতিককালে রাজনৈতিক পরিবর্তন, সেখানকার রাষ্ট্রপ্রধানকে তুলিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি নিয়ে সেখানকার সাংবাদিকদেরকে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, সেগুলি তো আমরা জানি বা আছে। একই সঙ্গে আমরা যদি আমাদের ডোমেস্টিক ইকোসিস্টেমের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের এখানেও কিন্তু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিকতা অনেক অনেক বেশি গভীর। এবং সে কারণেই তথ্যমন্ত্রী হিসাবে আমি খুব অল্প সময়ের মধ্যেই এরকম একটা দিবস উদযাপন করার সুযোগ যেমন আমার জন্য তৈরি হয়েছে, তেমনি একই সঙ্গে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জও বটে, আমাদের মন্ত্রণালয়ের জন্য এটা একটা চ্যালেঞ্জ বটে যে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের প্রতিশ্রুতি ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ব এবং কোনো গণতান্ত্রিক সমাজই
মুক্ত গণমাধ্যম ছাড়া তৈরি হতে পারে না। আমাদের একজন অতিথি আসছেন এখন, প্রেস ক্লাবের সভাপতি, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি আমার বক্তব্য চালিয়ে যাই, তারপরে যদি হাফিজ সাহেব কোনো শুভেচ্ছা দিতে চান পরে দিতে পারবেন। তো এই চ্যালেঞ্জটা আমাদের দেশে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ, এবং কোনো সরকারের পক্ষেই পরিপূর্ণভাবে এই কাজ করা সম্ভব তো হয়নি, বরঞ্চ অনেক সরকারের আমলেই গণমাধ্যমকে শত্রু হিসাবেই চিহ্নিত করা হয়েছে। আমরা বিগত দিনের রাজনৈতিক ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করতে পারি গণমাধ্যম সম্পর্কিত দৃষ্টি। একটি হচ্ছে অস্পষ্টতা, করণীয়টা কেমন কি জানে না, না জানার ফলে অনেক ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে চলতে হয়েছে। আরেকটি হচ্ছে সুনির্দিষ্টভাবে কেউ কেউ জানেন যে গণমাধ্যম তাদের শত্রু। ফলে বিগত দিনে সব সরকারকে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি। এই অভিজ্ঞতার আলোকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেহেতু আমার প্রত্যক্ষভাবে এই পর্বটা রাজনৈতিক সরকার এবং গণমাধ্যমের আন্তঃসম্পর্কটা দেখার একটা সুযোগ তৈরি হয়েছে, সে কারণে আবার একই সঙ্গে এখন এই মুহূর্তে আমি এই দায়িত্বের মধ্যে পড়েছি। ফলে আমি মনে করি যে এটার একটা চেষ্টা আমাদের ব্যক্তিগতভাবে আমার দায়িত্বের সঙ্গে জড়িত এবং আমাকে করতে হবে। এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমাদের মতিউর রহমান চৌধুরী সাহেব, তারপরে আমাদের সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন মালিক সমিতি, এরা পেশার বাইরেও দীর্ঘদিনের পরিচিতি, আমার পরিচয় সবার সঙ্গে আমার, এবং এরা সবাই খুবই সজ্জন ব্যক্তি এবং খুবই মহানুভব ব্যক্তি। আমার মতো একজন সাধারণ মানুষকে তারা সবসময় প্রশ্রয় দিয়ে আসছেন। এখন মন্ত্রী হিসাবে কতটা প্রশ্রয় দিবেন তা অবশ্য বলা মুশকিল। মতি ভাই অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে তিনি সম্পর্ক আমার সঙ্গে কতটা ভালো থাকবে কি থাকবে না, এই ব্যাপারে মন্তব্য করতে পারছেন না, গতকালকেই তিনি বলেছেন। এটা আমার জন্য একটা প্রিভিলেজ যে আমি আমার এই তাদের এই মহানুভবতাকেও আমি কাজে লাগাতে পারবো, যে প্রকৃত অর্থেই বাংলাদেশে একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো কিভাবে তৈরি করা যায়। আমরা খেয়াল করেছি যে আমাদের দেশে শুধু নয়, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে নতুন ডিজিটাল ইকোসিস্টেমে প্রবেশ করেছি, এই প্রবেশ করার ফলে একটা নতুন পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে গিয়েছি। এবং যেই পরিস্থিতিতে তথ্যের সংজ্ঞা, গণমাধ্যমের লক্ষ্য, তৎপরতা এই সম্পর্কিত আমাদের প্রচলিত যে ধারণা, জ্ঞান, অভিজ্ঞতা, সেটা কিন্তু একটা নতুন প্রেক্ষিত লাভ করেছে। আমি আপনাদের সকলের বোঝার সুবিধার্থে পৃথিবীর একজন বিখ্যাত কমিউনিকেশন এক্সপার্ট, যোগাযোগ বিশেষজ্ঞ, তার একটা কোটেশন আমি বলছি। তিনি এখনকার ক্রাইসিসকে বলতে গিয়ে উনি বলছেন, দি কনসিয়াস অ্যান্ড ইন্টেলিজেন্ট ম্যানিপুলেশন অফ দি organized habits and opinions of the masses is an important element in democratic society. Those who manipulate this unseen mechanism of society constitute an invisible government, which is the true ruling power of a country. People are governed, their minds are molded, their tastes are formed, and ideas are suggested, largely by men who have never heard of. It is they who pull the wires that control the public mind. Invisible controller of system is powerful than a visible head. Computational propaganda is powerful like a demon. It's done by automation technology and certain black box algorithm. এই কোটেশনটা থেকে নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি যে আমরা এমন একটা গণমাধ্যম ব্যবস্থার সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি যে এটা একটা নতুন ক্ষমতা সম্পন্ন। এর যেমন মুহূর্তেই ছড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে ভালো জিনিসকে, তেমনি কিন্তু মুহূর্তেই ক্ষমতা আছে এটাকে, এবং পুরো কাজটা কিন্তু প্রযুক্তি করছে। এই কথাটা যখন উনি লিখেছেন
তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অভিজ্ঞতা ওনার ছিল না। উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অভিজ্ঞতা বাদেই এই কথা বলেছেন। এর সঙ্গে কিন্তু এখন আবার যুক্ত হবে পাওয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে ডেপথ অফ ক্রাইসিসটা কত বেশি। কিন্তু আমরা যখন গণমাধ্যমের এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি, তখন কিন্তু সরকার পক্ষ বলেন, মালিক বলেন, সাংবাদিক বলেন এবং অন্যান্য অংশীদার বলেন, সবাই কিন্তু আমরা আমাদের পুরনো দর কষাকষির বা সম্পর্কের যে টানাপোড়ানা, যার যার জায়গা থেকে লেন্স থেকে দেখার যে ডিফারেন্স এবং সেটাকে এক জায়গায় জড়ো করতে না পারার যে সমস্যা, আমরা কিন্তু ওই মনোযোগতে দাঁড়িয়ে কিন্তু কথা বলি। বিকজ আমরা কেউ কেউ হয়তো জানি, কিন্তু সম্মিলিতভাবে আমরা জানি না যে আমরা একটা কমপ্লেক্স সিনারিওর মধ্যে প্রবেশ করেছি, যা হিউম্যান সিভিলাইজেশনকে অ্যাড্রেস করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। ফলে আমাদেরকে পুরনো সমস্ত ধ্যান ধারণা, মনোজগৎ এবং চিন্তার কাঠামোকে বাদ দিয়ে সমস্যাটিকে আগে বোঝার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সমাধান কি, এই সমাধান মানি না, এটা অমুক, এটা তমুক, এই ধরনের সাধারণ খুব অগভীর চিন্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট হওয়ার বদলে আমাদেরকে খুব গভীর মনোযোগ দিয়ে প্রথমে আমাদেরকে সমস্যাটার গভীরতা বুঝতে হবে। আমি সেই আহ্বান জানাচ্ছি আজকের এই তথ্য মুক্ত গণমাধ্যম দিবসে আপনাদেরকে, আসুন তথ্য মন্ত্রণালয় এই কাজে কেবলমাত্র আপনাদেরকে সমন্বিত করবে, আপনাদের সকলকে জড়ো করবে, আপনাদের সকলকে একটা মঞ্চে নিয়ে আসবে এবং আপনাদের সকলের সুচিন্তিত এবং বিজ্ঞ মতামতকে এটাকে প্রসেস করবে। তথ্য মন্ত্রণালয় এর চেয়ে বেশি কোনো দায়িত্ব নিতে চায় না এবং আমি এই ফ্যাসিলিটেটরের দায়িত্বের বাইরে মন্ত্রিত্ব করার ব্যক্তিগত কোনো আগ্রহ বা রুচিও আমার নাই। আমি খুব খোলা মনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কথা বলছি এই সাহসে যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গত কয়েকদিন আগে আমাদের দেশের পত্রিকা মালিক সমিতির সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব গিয়েছিলেন দেখা করতে। তারা আলোচনা শেষ করে সবাই খুব সন্তুষ্ট হয়েছেন। মতি ভাই নেতৃত্বেই গিয়েছিলেন, মতি ভাই নিশ্চয়ই বলেছেন, তারপর আমি মনে করিয়ে দিচ্ছি, উনি নিজে স্পষ্টভাবে বলেছেন যে কোনো গণমাধ্যমে সরকারের কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কেউ ডিকটেট করে কল দিবে না, এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা নির্বাচনী ইশতেহারে এবং আমাদের 31 দফার যে ঘোষণা, সেখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলে রেখেছি যে আমরা বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে, বস্তুনিষ্ঠ সমালোচনাকে সম্মান স্বাগত জানায়, গণমাধ্যমের উপর আগ্রাসন রোধে গণমাধ্যম কর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরবিচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবে বিএনপি। আমরা স্পষ্টভাবে বলেছি, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত বিএনপির রাষ্ট্র কাঠামোর রূপরেখার 12 নম্বর দফায় আমরা বলেছি, দলটি সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান করবে এবং সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করবে। এই লক্ষ্য আমরা ঘোষণা করছি এবং এই ঘোষিত লক্ষ্য যে আমরা বাস্তবায়ন করতে চাই, উই ডু মিন বিজনেস, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকেই কিন্তু নোয়াবের সম্মানিত নেতৃবৃন্দরা শুনে এসছেন। খুব নিকট ভবিষ্যতেই সম্পাদক পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, কথা বলতে যাবেন, এরপরে সাংবাদিকরা কথা বলতে যাবেন। এইভাবে সমস্ত স্টেক হোল্ডারদেরকেও আমরা যুক্ত করে আমরা সবাই মিলে এই কাজটা করতে চাচ্ছি। এবং এ কথা খুব সত্য, পৃথিবীর যে কোনো সভ্য দেশ গণমাধ্যমের মতো একটা ব্যবস্থাপনাকে সরকারের মতো প্রতিষ্ঠান সে কিন্তু এটা একা পারবে না, এটা পারে না। কারণ সরকারের নির্বাহী বিভাগ যেমন সরকার পুরো রাষ্ট্রকে পরিচালনা করে, আইন বিভাগ যেমন আইন উৎপাদন করে, বিচার বিভাগ যেমন সমস্ত ধরনের কনফ্লিক্টকে আইন দ্বারা রিজলভ করে, গণমাধ্যম কিন্তু এই সব কাজগুলিকেই তদারক করে। গণমাধ্যমের কিন্তু এরকম কোনো বিশেষ কাজ নাই। গণমাধ্যমের সম্পূর্ণ আরেকটা ইকোসিস্টেম যার মধ্যে আমরা সবাই বাস করি। ফলে সেরকম গণমাধ্যমকে সুস্থ স্বাভাবিক রাখার যে কাজ, এটা কোনো সরকার একা করতে পারে না। কোনো সরকার এগুলি করার চেষ্টা করেছে বা আমরা যদি করার চেষ্টা করি, তাহলে এটা বলতে হবে অজ্ঞতা।
অথবা মানসিক সমস্যা। এটা কোনোভাবেই হতে পারে না। তার মানে মাস কমিউনিকেশনটা যারা বোঝেন তারা নিশ্চয়ই এই ঔদ্ধত্য দেখাবেন না এবং এই আহাম্মকি করবেন না। আর এখন তো প্রশ্নই ওঠে না, এখনকার সময় তো অলরেডি সকলেই আমরা অসহায় হয়ে বসে আছি। মানে সোশ্যাল মিডিয়াতে তো যে যে কন্টেন্ট এবং যে ধরনের অপতথ্য বা মিস ইনফরমেশনের যে বিকৃত তথ্যের যে ছড়াছড়ি এবং তার যে ক্ষমতা প্রমাণ হয়ে গিয়েছে যে পৃথিবীর কোনো রাষ্ট্রের আর সেই ক্ষমতা নাই। রাষ্ট্রকে যেই ব্যবস্থার মধ্যে সবচেয়ে শক্তিশালী দানব মনে করা হতো, এখনকার পৃথিবীতে রাষ্ট্র সেই ক্ষমতা রাখে না। বরঞ্চ বিজ্ঞান, তথ্য প্রযুক্তি সহ কমিউনিকেশন সায়েন্সের এই ডেভেলপমেন্টের যুগে এই নতুন জটিল ইকোসিস্টেমকে আমরা কিভাবে বাসযোগ্য করতে পারি এবং কিভাবে এর মধ্যে সকলে মিলে থাকতে পারি, এর জন্য আমাদের একটা সকলের সম্মিলিত চেষ্টা দরকার। আমি কয়েকদিন আগে টার্কিশ গভর্নমেন্টের দাওয়াতে গিয়েছিলাম স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, সামিটে। সেখানে পৃথিবীর অন্যান্য তন্ত্রমন্ত্রীরাও আসছিলেন, আমিও নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম এবং দেখলাম যে সকলেই খুব উদ্বিগ্ন। প্রায় বেশিরভাগ দেশে সবাই বুঝতে পারছেন এবং একজন বক্তা তার কথা এটাও বললেন যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন যুদ্ধ সম্পর্কিত বিষয়ে যাতে একে অপরের সঙ্গে সহজে যুদ্ধে জড়িয়ে না পড়ে তার জন্য যেমন লিগ অফ নেশনস এবং ইউনাইটেড নেশনসের মতো এরকম একটা সমাধান বের করেছেন, তা কাজ করুক আর নাই করুক, কিন্তু এরকম একটা গ্লোবাল ফোরামের যে অনিবার্যতাকে তারা বুঝতে পেরেছেন। এখনকার এই ডিজিটাল স্পেসের এই যুগে যেভাবে এটা শুরু হয়েছে তাতে এরকম আবার একটা গ্লোবাল ফোরাম দরকার। কারণ এই ক্ষমতা তো যে কারো আছে, যে কেউ করতে পারেন, যে কেউ মিথ্যা কথা বলে একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারেন, যে কোনো দুই দেশের মধ্যে যুদ্ধ লাগতে পারেন। কোনো দেশের রাষ্ট্রনায়ককে তুলে আনতে চাইলে 1 মাস সেই দেশের বিরুদ্ধে সত্য মিথ্যা একটা এবং প্রচার করার ক্ষমতা যদি থাকে তাহলে প্রচার করে এরকম পরিবেশ পূর্ব শর্ত তৈরি করা তো কোনো কঠিন কাজ না। ভালো কাজের পূর্ব শর্ত তৈরি করা যাবে, খারাপ কাজের পূর্ব শর্ত তৈরি করা যাবে। সেই ক্ষমতা এবং সেটা ঠেকানোর ক্ষমতা রাষ্ট্রের নাই। অতএব এটা একটা নতুন সমস্যা। এই নতুন সমস্যাকে সমাধান করার জন্য আমাদেরকে একটু গভীরভাবে ভাবতে হবে। আমি আর কথা বাড়াবো না। আমি এই পুরো ব্যাপারটা যেহেতু অনেক জটিল এবং খুব দীর্ঘ, সে কারণে আমার প্রথম বিনীত প্রস্তাব যে আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক পজিশন নিতে হবে। আমি আমাদেরকে বলতে আমি মিন করছি গণমাধ্যম সংশ্লিষ্ট সকলকে বোঝাচ্ছি আর কি। এবং আমি বিনীতভাবে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল অংশীদারদেরকে আহ্বান রাখতে চাই যে স্ট্র্যাটেজিক এই কাজটা করার জন্য আমরা একটা সম্মিলিত মঞ্চ তৈরি করতে পারি। এবং সুনির্দিষ্টভাবে আজকের এই সুন্দর দিবসে আমি প্রস্তাব করছি বাংলাদেশের একজন গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে গণমাধ্যমের সকল অংশীদারদেরকে সাথে নিয়ে তথ্য মন্ত্রণালয় একটি পরামর্শক কমিটি গঠন করতে চায়। কারণ এটা তাদের সাবজেক্ট, তারা সকলের কাছে গ্রহণযোগ্য একজন গণমাধ্যম বিশেষজ্ঞকে নিয়ে যদি একটা পরামর্শক কমিটি আমরা করতে পারি, তথ্য মন্ত্রণালয় তার পরামর্শের ভিত্তিতে কাজ করতে 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 আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করব। একটু একটু আই কন্ট্যাক্ট করতে যাচ্ছি। আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করব। এরপরে সেই গণমাধ্যম কমিশন যখন সবাই মিলে আমরা সময় দিয়ে, চিন্তা দিয়ে, মেধা দিয়ে সবাই যুক্ত হয়ে পড়তে, কারণ সবাই তো বুঝি যে একটা হেলদি রেগুলেশন দরকার। রেগুলেশন মানে কিন্তু কন্ট্রোল না, কন্ট্রোলিং এক জিনিস আর রেগুলেট করা কিন্তু অন্য জিনিস। তো ফলে রেগুলেশন তো লাগবেই। ব্রিটেনে অফকম আছে, অফিস অফ দ্য কমিউনিকেশন আছে, আমেরিকাতে ফেডারেল কমিউনিকেশন কাউন্সিল আছে। তো এরকম প্রত্যেকটা সভ্য দেশই তাদেরকে, কারণ এটা সরকার একটা পক্ষ, মতিভাই যেমন একটা পক্ষ, সরকার কিন্তু ওরকম একটা পক্ষ। এখানে সরকার কিন্তু সব পক্ষের উপরে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তা কিন্তু না। সরকারের পক্ষটা কি? সরকারের পক্ষ হচ্ছে সে তার প্রচারগুলি করতে চায়, জানাতে চায়, আর রাষ্ট্র পরিচালনার কারণে সে গণমাধ্যমের এই কাজটা সুস্থ এবং স্বাভাবিক থাকার জন্য তাকে সহযোগিতা দিতে চায়, তাকে আইনি সহযোগিতা দিতে চায়, তাকে লজিস্টিক সাপোর্ট দিতে চায়, তাকে অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে দেওয়া যায়, এমনকি অনুদানের সহযোগিতা যদি দেওয়ার ক্ষমতা থাকে তাও দিতে চাবে সরকার। ফলে সহযোগিতামূলক এবং ফ্যাসিলিটেশন ছাড়া কিন্তু আর কোনো রোল গভর্নমেন্টের থাকা উচিত না। এবং আমাদের মন্ত্রণালয়ে আমাদের সরকার, তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু সেই নীতিমালা নিতে চলছি। অতএব
আমি সকলকে আহ্বান জানাই যে আমরা যেন সেরকম একটা পরামর্শক কমিটি যদি প্রথমে সবাই মিলে করতে পারি, সেখানে সবাই যদি আমরা যুক্ত থাকি, তাহলে এটা হবে আমাদের যাত্রাবিন্দু, একটা গ্রহণযোগ্য একটা মিডিয়া কমিশন, কমার্স মিডিয়া কমিশন তৈরি করার পথে। সেই কাজ না হওয়া পর্যন্ত আমাদের যে সমস্যাগুলি খুবই জরুরি, সেগুলি আমরা অন্তর্বর্তী কিছু সমাধান বের করে নিতে পারি। যেমন পত্রিকার ছাপার সংখ্যা কত, এ বিষয়ে ডিএপির ডিজি এখানে আছেন, হয়তো ডিএপিকে আমি জিজ্ঞাসা করে যেটা বুঝতে পারলাম, গ্রহণযোগ্য কোনো ওরকম কোনো মাপকাঠির স্ট্যান্ডার্ড নাই। আমি সত্য কথা বলতে গেলে অস্বস্তিকর অবস্থা হবে, সে কারণে আমি এটা বলছি না। মন্ত্রণালয়ের জন্য অস্বস্তিকর হবে, পত্রিকা মালিকদের জন্য অস্বস্তিকর হবে, সম্পাদকদের জন্য অস্বস্তিকর হবে, যে কিভাবে একটা প্রতারণা সবাই মিলে আমরা কিন্তু মেনে চলছি। ঠিক সেম থিং টিআরপিতে। আমি টিআরপি নিয়ে কথা বলতে বসলাম, একটু কথাবার্তা শুনলাম, পাতাটা উল্টালাম, সেম থিং হিয়ার। সারা দেশে, পৃথিবী বা বাংলাদেশে আপনারা বলেন তো কতগুলি টেলিভিশন বক্স আছে, আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই কোটি 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 টেলিভিশন বক্সে রিড করার জন্য মাত্র কয়েকশো ডিভাইস দিয়ে তারপরে বলছে এটাই হলো টিআরপি, এবং সবাই বলছে হ্যাঁ 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 এটাই টিআরপি। যিনি বলছেন তিনি এতই চালাক, এতই বুদ্ধিমান, আর আমরা এতই বোকা যে আমরা সব, অথবা তিনি এতই ক্ষমতাবান যে তিনি বলছেন সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, আমরাও বলছি হ্যাঁ। এটা তো চলতে পারে না। পত্রিকা ছাপার সংখ্যা আর টেলিভিশনের দর্শক পরিমাপের সংখ্যা আজকের এই ডিজিটাল যুগে তো কঠিন হওয়ার কোনো কারণ নেই। প্রেস যেহেতু পত্রিকা ছাপে এবং টিআরপি যেহেতু ডিজিটাল রিডিং দেয়, এটাকে তো একটা মেকানিজম দ্বারা কোনো কঠিন কাজ না। এখন কোনো পক্ষ যদি নীতিগতভাবে মনে করে যে না সত্যের উপরে দাঁড়ানো যাবে না, তাহলে ভিন্ন কথা, কিন্তু সেটাও পরিষ্কারভাবে বলুক কোন পক্ষ বলতে চায় যে না সে সত্য তথ্য চায় না। কোনো তথ্যই তো তথ্য না উইদাউট ডেটা। কমিউনিকেশন সায়েন্সে এটা একটা অনেক বড় একটা বাণী আছে, নো ইনফরমেশন ইজ ইনফরমেশন উইদাউট ডেটা, অ্যান্ড নো ইনফরমেশন ইজ নিউজ উইদাউট ফ্যাক্ট। তাহলে আমাকে ডেটা কনফার্ম করতে হবে এবং আমাকে ফ্যাক্টস কনফার্ম করতে হবে। আমি রাষ্ট্র জনগণের ভোট নিয়ে পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছি, সেবা দিতে চাই। আমাকে যদি জনগণ বলে আপনি আমাকে মিথ্যা তথ্যর হাত থেকে রক্ষা করতে পারছেন না, আপনি ডেটাবিহীন ওপিনিয়ন দিচ্ছেন, উইদাউট ডেটা এনি ইনফরমেশন ইজ নাথিং বাট ওপিনিয়ন, অ্যান্ড ওপিনিয়ন ইজ নট ইনফরমেশন। যে কেউ যে কোনো অভিমত দিতে পারে, একটা অসুস্থ লোক একটা অভিমত দিতে পারে, কিন্তু আমি তো ওপিনিয়নকে ইনফরমেশন আকারে আমাকে চালালে হবে না। আজকের এই যুগে এই জিনিসগুলিকে যদি আমরা একটা জায়গায় দাঁড় করতে না পারি, তাহলে এটা ইতিহাসের কাছে আমরা সবাই জবাবদিহিতার মধ্যে পড়ে যাব। তো সেই কারণে এই জরুরি সমস্যাগুলিকে সমাধান করার জন্য একদিকে যেমন আমরা একটা মিডিয়া কমিশন তৈরি করার জন্য ওরকম একটা পরামর্শ কমিটি গঠন করে এগোতে পারি, অবশ্যই এখানে মঞ্চে উপস্থিত যে অংশীদাররা আছেন আপনাদের সকলকে সাথে নিয়ে করবো এই কাজটা। আর মাঝখানের এই জরুরি সমস্যাগুলি, পত্রিকা ছাপানোর সংখ্যা কীভাবে গ্রহণযোগ্যভাবে নির্ধারণ করা যায়, তার মেকানিজমটা কী হবে, টিআরপির মেকানিজমটা কী হবে, হ্যাঁ সেটাও কিন্তু আমরা আমাদের মতো করে কিন্তু নির্ধারণ করতে পারি। আর একটা হচ্ছে আপনার এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রি, 2004-এ সরকার, আমাদেরই সরকার ছিল, বেগম খালেদা জিয়া তখন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আমরা তখন এই মিডিয়া ইনভেস্টমেন্টের যারা আছেন তাদের এটাকে ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করেছি। যেহেতু এটা ইন্ডাস্ট্রি, ফলে এখানে তো শ্রম আইন থাকবে, এখানে ওয়েজ বোর্ড থাকবে, এখানে তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। আবার এই ইন্ডাস্ট্রি তো নিশ্চয়ই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো না, সেখানে তো এই ধরনের ইন্ডাস্ট্রি এটা তো কোনো যত না বেশি লাভজনক তার চাইতে একটা অনেক বেশি আর্থসামাজিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্রের এই প্রতিষ্ঠান, এই শিল্পকে অবশ্যই ফেসিলিটিস দিতে হবে। এটার সঙ্গে যত না বেশি মুনাফা জড়িত, তার চাইতে অনেক বেশি রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্ব নিহিত আছে। রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্বে নিহিত যেহেতু এই শিল্প, ফলে এই শিল্পকে রাষ্ট্রের অবশ্যই পৃষ্ঠপোষক করে দিতে হবে। সরকার কি করবেন আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিএফইউজের সেক্রেটারি সাহেব যে দাবিগুলি তুলেছেন, আমি মনে করি তাতে সাংবাদিক পক্ষ, মালিক পক্ষ, সকল পক্ষেরই কিন্তু স্বার্থটা নিহিত হয়, এবং এর জন্য খুব বেশি টাকা যে খরচ হবে সরকারের তা কিন্তু না। এখানে তো কোনো পণ্য উৎপাদন করছি না আমরা,
বরঞ্চ মানুষের বুদ্ধিভিত্তিক এই যে সফট প্রোডাক্ট নিউজ, সেটা দেওয়ার মধ্য দিয়ে সমাজে যে আমরা ভারসাম্য রাখছি, ট্রান্সপারেন্সি রাখতে পারছি সবাই মিলে, গণমাধ্যমের সঙ্গে সবাই মিলে, তাতে যে সমাজ সুস্থ থাকছে, স্থির থাকছে, এবং সেই কারণে সমাজে যে উৎপাদন ক্ষমতা বাড়ছে, সেই উৎপাদন ক্ষমতার কারণে আমরা আবার মানুষের যে কল্যাণ করতে পারছি, সেটাকে যদি মনিটাইজ করি তাহলে এটা কত কোটি টাকা হয়। সো ইট ক্যানট বি জাস্ট বাই মানি। এই জন্য এই ধরনের ইন্ডাস্ট্রিকে অবশ্যই সরকারের পৃষ্ঠপোষকতা দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেসি করবো হেড অফ দি গভর্নমেন্টের কাছে এবং সরকারের ক্যাবিনেটে আমি কথাগুলিকে তুলব। এনিওয়ে, মূল পয়েন্টটা হচ্ছে যে আমাদেরকে গণমাধ্যম জগতের সকলে মিলে এই জায়গাটা দাঁড় করতে হবে, একটা স্ট্র্যাটেজিক মুভ নেওয়া হবে, আর হচ্ছে ইমিডিয়েট এই প্রবলেমগুলিকে আমরা সমাধান করতে চাই। ইতিমধ্যেই সাংবাদিকতার সম্পর্কে যারা করতে গিয়ে বিভিন্ন রকম অভিযোগের মধ্যে পড়েছেন, কোনটা সাংবাদিকতা না, আর একটা বিতর্ক। কিন্তু নওয়াবের মালিক মতিউর রহমান চৌধুরী সাহেব বলেছেন, আমি নীতিগতভাবে এবং ওনাদের সঙ্গে কথা বলার সময় মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে বিনা অপরাধে আমরা কোনো সাংবাদিক কারাগারে থাকুক, আমরা তা চাই না। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ক্ষমতা নেওয়ার পরে যখনই এরকম একটা ঘটনা ঘটেছে একজন সাংবাদিকের ক্ষেত্রে, উনি সাথে সাথে আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেই সকল সাংবাদিকের জামিনের ব্যবস্থা করেছি। যারা কারাগারে আছেন, মিথ্যা মামলায় হোক আর যে মামলাই হোক, জামিন পাওয়া তো মৌলিক অধিকার। জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনো কারণ নাই। আর আমাদের সরকার তো সেই পরিমাণ শক্তিশালী না, বা ওই মানসিকতা করে না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবও না। আর এই মামলা আমরাও দিই নাই, আমাদের সরকারের আমলে এগুলো হয় নাই। কিন্তু যেহেতু আমি সরকারে আছি, ফলে অতীতের এই সমস্ত সমস্যাগুলিকে আমাকে তো ওন করতে হবে। অতএব আমি গণমাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক হই আর আমি মন্ত্রী হই, আমরা কেউ আইনের ঊর্ধ্বে উঠতে পারবো না। অপরাধ বিবেচনা করার জন্য প্রক্রিয়া হচ্ছে একটি, আর পেশাগত দায়িত্ব পালন করার, নিরাপত্তা বিধান করার কাজটি হচ্ছে আরেকটি। দুটোর সঙ্গে দুটোর কোনো মিল নাই। আমি আমার এলাকায় একটা অভিজ্ঞতার কথা দেখেছি, একজন বিশাল সন্ত্রাসী, কিন্তু সে অমুসলিম হওয়ার কারণে সময় মতো সে সংখ্যালঘু দাবি করেন, আর সময় মতো সে সরকারি দলের বিরাট গুন্ডা দাবি করেন। এরকম বহু সাংবাদিকও আছে, এরকম বহু রাজনীতিবিদও আছেন। এইটা তো করতে দেওয়া যাবে না। সমাজের আইন কানুন বিধি বিধান এটা তো একটা প্রাতিষ্ঠানিকভাবে চলতে হবে। তো সেই কারণে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অপরাধ বিবেচনা করার প্রক্রিয়াটা দেশে যেভাবে আইন কানুন বিচার চলে সেভাবে চলবে। আর একই সঙ্গে সাংবাদিকতার কারণে তাকে তার পেশাগত সকল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমি একই সঙ্গে এখন একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে আপনার ফ্যাক্ট চেকিং। যদিও সোশ্যাল মিডিয়ার এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করার জন্য তথ্য মন্ত্রণালয়ের এখতিয়ার কতটুকু আছে এটা এখনো পরিষ্কারভাবে নির্ধারণ করা যায়নি। কেননা আমাদের যে মন্ত্রণালয়ের পুরনো টার্মস অফ রেফারেন্স, আমাদের না শুধু বাংলাদেশের সরকারি কাঠামোতে যে টার্মস অফ রেফারেন্সগুলি আছে, এটা কিন্তু ডিজিটাল ইকোসিস্টেমের সঙ্গে এখনো আপডেটেড করা হয় নাই। ইনফ্যাক্ট গোটা রাষ্ট্রের ডিজিটাল লিটারেসি কিন্তু ইনঅ্যাডিকুয়েট। এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত ডিজিটাল নলেজ কিন্তু রাষ্ট্রের নাই, যে কারণে সে কিন্তু ডিজিটাল সিস্টেমের সঙ্গে কিন্তু সে অ্যাডপার যেতে পারছে না, সময় উপযোগী করা যায় না। আর তথ্যের ক্ষেত্রে এই ব্যাপারটা ধরা পড়ে এই কারণে, অন্যদেরটা ধরা পড়বে না, কিন্তু তথ্যের ক্ষেত্রে ধরা পড়বে এই কারণে সারাক্ষণ মানুষ তো ডিভাইসে ইনফরমেশন নিচ্ছে, গ্রহণ করছে, ডেসিমিনেট করছে বুঝে হোক না বুঝে হোক। এবং সেটা যেহেতু তথ্য মন্ত্রণালয়ের ব্যাপার, ফলে ন্যাচারালি আমাকে রাস্তাঘাটেও অনেকে জিজ্ঞাসা করেন, ভাই এটা একটু থামায় দেন, এই যে মিস ইনফরমেশন এটার কিছু একটা করেন। তো আমি তো আর তাকেই ব্যাখ্যা দিতে পারছি না, ভাই আমি তো আবার কাজের যে তালিকা সরকার ধরিয়ে দিয়েছে তার মধ্যে তো ডিজিটাল প্ল্যাটফর্মই নাই। আবার ওটা নিতে চাইলে পরে ফাইল চালাইতে হবে, অমুক জায়গায় যেও তমুক জায়গায় দিতে হবে, নানান রকম সমস্যা। যদি একটা ভালো এক্সপার্ট নিতে চাই, বলবে এরকম এই পদে তো লোক নেওয়া যাচ্ছে না। ফলে এটা আর একটা সমস্যা। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি বাস্তবতাটা বলছি আর কি, যেহেতু গণমাধ্যমের সংশ্লিষ্ট সকল লোকরা আপনারা এখানে আছেন। ফলে এখানেও একটা জরুরি পদক্ষেপ খুব নেওয়া দরকার, খুব দ্রুত। মিনিমাম যদি এইটুকু আমরা ইমিডিয়েটলি করতে পারি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে, সকলে সম্মিলিতভাবে আমরা যদি ফ্যাক্ট চেকিং মেকানিজমটা যদি নিশ্চিত করতে পারি,
যে কোনো গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং মেকানিজমের মধ্যে দিয়ে যেতে হবে। যে কোনো ধরনের একটা পত্রিকা সে একটা নিউজ ছাড়বে, জহিরুদ্দিন স্বপন একটা খারাপ লোক, ঠিক আছে ভাই, হতেই তো পারে, বাট তুমি এটা যে দিলা তুমি নিউজটা, এটা জাস্ট তুমি আমাকে বলো তুমি চেক করেছো কিনা। মতিউর রহমান চৌধুরী সম্পর্কে যিনি পছন্দ করেন না, আর একটা পত্রিকা দিয়ে দিল যে উনি তো অমুক জায়গায় জমি দখল করেছেন। কিছুই না, সত্য মিথ্যা পরে হবে, সোশ্যাল মিডিয়া তো ছড়িয়ে পড়লো, ব্যাস ক্ষতি যতটুকু করা হয়ে গেল। এই সুযোগটা এখন আছে। ফলে আমি সে যদি জানে যে অ্যাটলিস্ট তাকে যে কোনো তথ্য ডিসিমিনেট করার পরে তাকে ফ্যাক্ট চেকিং মেকানিজম সে দিয়েছে কিনা তাকে প্রমাণ করতে হবে। একজন বিশিষ্ট সাংবাদিকের সঙ্গে আলাপ করেছিলাম, তিনি বললেন কি যে ফ্যাক্ট চেকিং মেকানিজমে আপনি শুধু সূত্র উল্লেখ করলে হবে না। আমি তখন বললাম যে এটা কেমন কথা বললেন, সূত্র দিয়ে আপনি আপনার দায়িত্ব পরীক্ষা পেয়ে গেলেন, তারপর তো ওই সূত্রকে ধরবে আইন। তো সূত্র চাইতে তো আমাকে যে কোনো ফ্যাক্টস দেওয়ার জন্য তো আপনি তথ্য দিচ্ছেন। যেহেতু ডেটা ছাড়া ইনফরমেশন হয় না, আর ফ্যাক্টস ছাড়া ইনফরমেশন নিউজে পরিণত হয় না, ফলে যে কোনো নিউজ হাউসের, সেটা টেলিভিশনই হোক আর সেটা ছাপানো পত্রিকাই হোক, তার তো একটা ডেস্ক থাকা উচিত, যেই ডেস্কে সে ফ্যাক্টস মেকানিজম চেকিং মেকানিজমটা করতে পারে। এর জন্য খুব কঠিন কিছু না। এই মুহূর্তে যে ডিজিটাল সার্ভিসের অ্যাভেলেবিলিটি আছে ওটার উপরে ভর করেই তো প্রত্যেকটা পত্রিকায় একটা ডেস্ক থাকতে পারে, ওটার উপরে ভর করে হতে পারে। তেমনি ওয়েস্ট বোর্ডের ক্ষেত্রেও কিন্তু খুব যে পরিস্থিতিটা আছে এটার একটা তাৎক্ষণিক সমাধান আমরা কিন্তু বের করে ফেলতে পারি। এই কাজগুলি আমার মনে হয় আমরা বসলে করে ফেলতে পারবো। আমি সর্বশেষ আবারও এখানে মতি ভাই আছেন, এখানে টেলিভিশন মালিক সমিতির সালাম ভাই আছেন, তারপরে বিএফিজের সেক্রেটারি মহাসচিব আছেন, টেলিভিশন সাংবাদিকরা পক্ষ থেকে আকমল আছে, প্রেস ক্লাবের আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন। আমি অনুরোধ করব আসুন যত দ্রুত সম্ভব আমরা এই একটা সুদূর প্রসারী লক্ষ্য আর একটা হচ্ছে তাৎক্ষণিক কিছু কাজ জরুরিভাবে করতে পারি কিনা এই বিষয়ে আমরা একটা জরুরি বৈঠকের জন্য আমি আপনাদেরকে চা খাওয়ার নিমন্ত্রণ জানাবো শিগগিরই। এবারের মুক্ত গণমাধ্যম দিবসে তথ্য মন্ত্রণালয় এই যে কাজটা করতে চায়, এই কাজটা করার উদ্যোগের মধ্য দিয়েই আমরা মুক্ত গণমাধ্যম এবং দায়িত্বশীল গণমাধ্যম কাজের আমাদের দায়িত্বকে আমরা শুরু করতে চাই। সবাইকে ধন্যবাদ, সবাইকে খোদা হাফেজ।